প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং আজকের যে বিষয়টি নিয়ে র্যান্ডম টপিক আলাপ করছি সেই বিষয়টি খুবই প্রাসঙ্গিক এবং খুবই সমসাময়িক। অনেকদিন ধরেই এই বিষয়টি নিয়ে লেখালেখি চলছে এবং ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে এটার নানা রকম পর্যালোচনা চলছে। এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ মৌলিকভাবে প্রকৃত তথ্য তুলে ধরাতেই আমাদের নিজের অবস্থান বানান ঠিক খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বানানো উপস্থাপনা, তাই এই মূল ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট হলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকব। প্রিয় দর্শক, রিয়েলিটি শো নিয়ে বা রিয়েলিটি শো এই নামটির সাথে পরিচিত আপনারা দীর্ঘদিন ধরে এবং এই নামটির সাথে বিভিন্ন পরিবার যুক্ত, বিভিন্ন পরিবারের নানান রকম মেধাবী ছাত্রছাত্রী বা মেধাবী সঙ্গীত শিল্পীরা জড়িত। গানটাও আসলে ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, ছাড়তে পারতাম না কখনো। আমি গান ছেড়ে দিয়েছিলাম, গান আমার পিছু ছাড়েনি আর কি। তো পড়াশোনাও করতাম, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি সেকেন্ড ইয়ার। তো সেকেন্ড ইয়ারে আমি চিন্তা করলাম, বাবা তো একসময় স্বপ্ন দেখতেন যে আমি অনেক বড় শিল্পী হব, তো তাহলে আমার মনে হয় যে এই রিয়েলিটি শোতে যদি আমি অংশগ্রহণ করি তাহলে হয়তো একটা বড় পরিসরে গান গাওয়ার আমার একটা সুযোগ তৈরি হবে। তো সেই জায়গা থেকেই আমার আসলে ক্লোজ আপে আসা। তো তারপর থেকেই মানে আমার যখনই মানে ভালো লাগতো না তখনই আমি এইসব কাজগুলো নিয়ে বিজি হয়ে যেতাম। কিন্তু কাকতালীয়ভাবে দেখবেন যে সবারই গান গাইতে হবে, অর্থাৎ গান গেয়ে তার শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। একজন গরিব দুঃখী ছেলে বা মেয়ে তার ইমোশন বিক্রি করে গান থেকে রিয়েলিটি শো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এরপরে আমরা কয়েক বছর পরে দেখলাম যে দালানের কর্মীরা গান গেয়ে তাদের প্রতিভা বিকাশ করছে। এরপরে আসি চাষিদের নিয়ে একবার গানের প্রতিযোগিতা হলো, অর্থাৎ তাদের মেধাও যেন গান দিয়ে প্রকাশ করতে হবে। এটি আমাদের দেশে একমাত্র সম্ভব। যাই হোক, আজকের টপিক সেটি নয়। আজকের টপিক হচ্ছে অতি সম্প্রতি সুবীর নন্দী তার এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ থেকে সমস্ত রিয়েলিটি শো বন্ধ করে দেওয়া উচিত। প্রিয় দর্শক, আপনি কি সুবীরদার সাথে একমত কিনা? এবং একমত হলে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখুন, কারণ এই বিষয়টি খুবই প্রযোজ্য এবং খুবই যথাযথ যুক্তিসঙ্গত বলে আমি মনে করছি। তারপরে সে বুঝিয়ে বললো যে এরকম তুমি আজকে যেখানে আছো সেখানে আসার জন্য কোটি কোটি মেয়ে স্বপ্ন দেখে, তুমি আর এই বয়সে এই বয়সে তোমার এই অ্যাচিভমেন্ট, আর তুমি আর আমি সবই তার সাথে শেয়ার করেছিলাম যেরকম অসুস্থ ছিলাম, আমার অসুস্থতার কারণে আমি বিউটি উইথ পারপাস ভিডিও সেটাও আমি সাবমিট করতে পারিনি, আর এরকম অনেক সমস্যাই ছিল। তা আমি তাকে বলেছি, তারপরে বললো যে তুমি অসুস্থতার কারণে গ্রুমিংয়ে হতে পারো নি, সেখানে তুমি এই পজিশনটা নিজের ধরে রেখেছো, যেখানে অনেকগুলো দেশের মেয়েরা যারা এত ট্রেনিং গ্রুমিং নিয়ে এসেছে তারপরে তারা পারেনি, তুমি কেন এখন দুঃখ পাচ্ছ? তারপরে বললো যে ফিরে যাও, তোমার জন্য অনেক ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে সে বলেছিল যে তুমি আরো বেটার করবে, মিস ওয়ার্ল্ড যে কোনো একজন হবে, তবে তুমি আরো বেটার করবে। তার প্রেডিকশনটা সত্যি হয়নি যে আমি টপ আরো বেটার টপ 12, তার প্রেডিকশনটাও সত্যি হয়নি, আমি টপ 12-এ যাইনি। সেটা নিয়ে গ্র্যান্ড ফিনালে শেষ হতে না হতে সেও এসে এরকম মন খারাপ করলো। প্রথম দিনে যে পরিমাণের পজিটিভ ভাইব আমার ছিল সেটা নিয়েও আমি খুশি ছিলাম, আর আস্তে আস্তে সেটা বৃদ্ধি পেতে পেতে অনেক বৃদ্ধি পেয়ে গেছে। তারা এখন আমাকে নিয়ে প্রাউড ফিল করে, সেটা এখন ভালো লাগাটাও আমার বৃদ্ধি পেয়েছে। তবে এই যে প্রথমে আমাকে নিয়ে যে সবাই মজা করতো বা আর আমাকে নিয়ে, শুধু আমাকে নিয়ে না, মূল মজাটা যাদেরকে নিয়ে বা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে ভুল করেছে দুজন, পুরো বাংলাদেশ টিমকে নিয়ে মজা করা হতো, আমাকে নিয়ে মজা করা হতো। আমি যেটা আগেও বলেছি যে এতে আমরা আমাদের ব্যক্তিগত মজার কারণে এগুলো করছি, কিন্তু বিদেশে ভাবমূর্তি আমাদের নষ্ট হচ্ছে, আমাদের লোকাল এরিয়ার মধ্যে এটা সীমাবদ্ধ থাকছে না। রিয়েলিটি শোতে এখন কি হচ্ছে, একটি ছেলে বা একটি মেয়ে যেভাবেই গাক না কেন, বিচারক প্রায় কমন ভঙ্গিতে উঠে দাঁড়াচ্ছে, স্ট্যান্ড ওয়েভিং দিচ্ছে। প্রিয় দর্শক, মাত্র কয়েকটি বিষয় যদি আপনাদের খেয়ালে রাখতে বলি তাহলে দেখবেন যে গত কয়েক বছরে রিয়েলিটি শোগুলোতে কি পেয়েছি, কি হয়েছে। রিয়েলিটি শো থেকে বেরিয়ে বিজয়ীরা কতটা নাম করতে পেরেছে। এই যাবৎ গত 5 বছরে প্রায় 20টির ওপরে রিয়েলিটি শো তৈরি হয়েছে এবং 20টি থেকে যদি 10 জন করে সেরা প্রতিযোগী বের হয় তাহলে 200 জন তারকা আমরা পেয়েছি। আপনি কয়জনের নাম জানেন একটু বলবেন প্লিজ। আমার এই মুহূর্তে ঐশী বা 2-1 জন ছাড়া কারো নাম মনে আসছে না। আপনারও কি তাই? এই বিষয়টি প্লিজ আমাকে জানাবেন। এবার আসি রিয়েলিটি শোতে কি হচ্ছে। দেখুন,
তারকা বা শোবিজ ইন্ডাস্ট্রিতে বা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে যারা বেকার, যাদের কাজকর্ম হাতে কম, তারা হয়ে যাচ্ছেন বিচারক। এবং তাদের নিজস্ব ফ্রাস্ট্রেশন তো রয়েছেই, যখন দেখেন যে সামনের সুন্দরী বা সামনের সুন্দরী গায়িকা বা সামনের প্রতিযোগী খুব ভালো করছেন, তখন তাকে নানানভাবে ধমক দিচ্ছেন। ধমক দিলে দুটি লাভ হচ্ছে, একটি হচ্ছে সেই রিয়েলিটি শোর টিআরপি বেড়ে যাচ্ছে, দর্শকরা নড়ে চড়ে বসছেন, আহা বিচারক কি কেন খেপে গেল। এক্স্যাক্টলি যেসে তোমার সম্পর্কে তোমার এর আগের যে মিস ওয়ার্ল্ড কম্পিটিশন নিয়ে তিনজন গেস্ট অনেক রকম কথা বলে গেছে, সেগুলো একটু তোমাকে একটু জানতে চাইবো। একটু কড়ালাপে এখনই যাচ্ছে না, তার আগে একটু জানতে চাই এখন কাজের স্ট্যাটাসটা কি কাজ করছো? কাজ যেগুলো ফটোশুটস তো আছে, এছাড়া এখন প্ল্যান করছি আপাতত যে একটা শো করব। শো এখনো প্ল্যান মানে স্টার্ট হয়নি, সেজন্য এখনো টাইম স্পেন্ড করছি ডিজাইন করার, আইডিয়াস নেওয়ার। তো এগুলো খুবই সুন আমি স্টার্ট করে দিব। এছাড়া নাটক ডিপেন্ড করে যদি স্টোরির উপর, নাটক যদি ভালো হয় অবভিয়াসলি আমি করি এটা। সালমানের গার্লফ্রেন্ড এবং একসাথে চলো, এটা বাইরের ফার্স্ট কমপ্লিমেন্ট হিসেবে কি তোমাকে অ্যাপ্রিশিয়েট করেছিল? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আর সব আই ডোন্ট নো মানে কারণ আই ডোন্ট লাইক মিক্স আপ উইথ পিপল সো মাচ এন্ড ওদের কমেন্টস আমার কিছু মনে থাকে না। আমি ফোকাস বেশি করে আমার নিজের উপর। ইফ আই ফিল সামথিং গুড অ্যাবাউট সামথিং, তারপর মেয়েরা নাকি প্রশংসা করলে এটা মনে রাখে সব সময়। আমি কারোর সঙ্গে মনে রাখতে পারি না। তোদের জোড়া না বেস্ট মানে বলে না যে হ্যাঁ বল obviously there were some people যারা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট দিয়েছে, আর there were some people যারা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট দেয়নি। এটা নিয়ে নানা রকম হচ্ছে হইহুল্লোড় হচ্ছে। অন্যদিকে যদি আমরা দেখি যে রিয়েলিটি শো থেকে যারা বেরিয়ে আসছে, তারা নিজেদের আয়েশি জীবন যাপনের জন্যই যেন বেরোচ্ছে। অর্থাৎ এর পরবর্তীতে যে তারা নিজের মেধা, দক্ষতা বা চারিদিকে লবিং মেনটেন করে বা পরিশ্রম করে দৌড়াদৌড়ি করে নিজের অবস্থানটা টিকিয়ে রাখবেন, বা রিয়েলিটি শো থেকে বিজয়ী হয়ে আসলে যে তার ক্যারিয়ারটা শুরু হয়, এটা সে বোঝে না। যখন তার মাথায় মুকুট চলে আসে, প্রায় কয়েক লক্ষ টাকা চলে আসে, কিংবা গাড়ির চাবি পেয়ে যায়, কিংবা কোনো প্রতিযোগিতায় একটি ফ্ল্যাট গিফট দিয়ে দেওয়া হয়। দেখুন, একটি ছেলে বা একটি মেয়ে মধ্যবিত্ত বা দরিদ্র পরিবার থেকে এসে যখন গান গেয়ে পুরস্কার পেয়ে ফ্ল্যাটটা পেয়ে যায়, তখন তার গান গেয়ে কি হবে বলেন? তখন সে খোঁজে তার একটি ভালো পরিবার, একটা মেয়ে হয়তো খোঁজে তার ভালো একটি স্বামী, কিংবা ছেলে কোনোভাবে নষ্ট হয়ে যায়, কিংবা তার তারকা ইজম বা তারকার যে নিজস্ব শারীরিক গরম, সেই গরম থেকে সে মূলত বিচ্যুত হয়ে যায়। অথচ বাইরের দেশে যেটি দেয়া হয় যে তাকে বৃত্তি দেয়া হয়, অর্থাৎ গানের ক্ষেত্রে যদি প্রতিযোগিতা হয় তাহলে গ্রুমিং ওয়ার্কের জন্য, তার ক্লাসিক্যাল শেখার জন্য হয়তো চায়নায় পাঠানো হলো, হয়তো ভারত, কিংবা বাইরের দেশে পিয়ানো শেখানোর জন্য হয়তো আমেরিকার বার্কলে ইনস্টিটিউটে। এক্ষেত্রে যেটি হয়, সে তার ওই বিষয়ে গানের যে প্যাশন, সেই প্যাশনটিকে সমৃদ্ধ করতে পারে। কিন্তু বাংলাদেশে ঠিক তার উল্টোটি হয়। এবং এই কারণে দেখবেন রিয়েলিটি শো থেকে উঠে আসা বা রিয়েলিটি শো থেকে বিজয়ী হওয়া সুন্দরী বা কণ্ঠশিল্পীরা বেরিয়ে এসেই হয়তো খুব বড়লোক জামাই ধরে বিয়ে করছেন, কিংবা ছেলেরা নানান রকম বিপথে যাচ্ছেন। এক পর্যায়ে যখন তার বোধোদয় তৈরি হচ্ছে, তখন আর সময় থাকছে না, সময় গেলে যে সাধন হয় না। সবার একটা এগ্রিমেন্ট হয়েছিল যখন আমরা সবাই টপ 16-এ ছিলাম। এগ্রিমেন্টটা হচ্ছে, আমরা কম্পিটিশন থেকে বের হয়ে যাওয়ার পর যারা যারা টপ 16-এ ছিল, সবাই টপ 10ও না, টপ 16 যারা ছিল তাদের সবাইকে একটা এগ্রিমেন্ট করতে হয়েছে। এগ্রিমেন্টটা হচ্ছে, তুমি মিস ওয়ার্ল্ড কম্পিটিশন থেকে বের হওয়ার পর মিডিয়াতে কাজ করে তুমি যেই টাকাটা আর্ন করবা, সেখান থেকে 75% টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে। এই বিশ্বের সর্ববৃহৎ বিউটি কন্টেস্ট মিস ওয়ার্ল্ডের ফ্র্যাঞ্চাইজ পেলাম, হ্যাঁ ফ্র্যাঞ্চাইজ হলাম। ঠিক তখনই আমরা গতবার ফলাও করে প্রেস কনফারেন্স করলাম, এবং একের পর এক ইস্যু আসতে থাকলো। যেমন যেটি বলছিলা যে একটু গতবার সমালোচনা ছিল, সেটি কি আমাদের দুর্বলতা নয়, সেটি ছিল যে মেয়েটি বিজয়ী হয়েছিল সে একটি তথ্য গোপন করেছিল। তো এরপর আবার আমাদেরকে সেটিকে মানে কনফার্ম করার জন্য এবং স্বচ্ছতা আনার জন্য আবার প্রেস কনফারেন্স করলাম। কিন্তু মোটা দাগে যেটা আমরা জানতে পেরেছি, তাদের কন্টেস্ট্যান্ট বলেছেন আমার একাধিক ইন্টারভিউতে, যে তাদের নাকি কামাই রোজগারের 75% বা 50% আয়োজকরা নিয়ে যান। একদম ট্রু। 75% যখন দিতে বললো, তখন আমরা সবাই ওখানে ঝগড়াঝাটি শুরু করে দিলাম যে কেন আমরা 75% দিব, যদি 50 বলতো তাহলে একটা কথা ছিল। প্রিয় দর্শক, আমার কথার সাথে যদি আপনার
কোনো রকম দ্বিমত থাকে অবশ্যই তার যুক্তি খণ্ডায়ন করে লিখে জানাবেন। এর পাশাপাশি আরও একটি বিষয় আপনারা দেখবেন যে প্রায় একই রকমভাবে প্রত্যেকটা রিয়েলিটি শোতে কেউ প্রতিযোগিতা গান গাইলে দাঁড়িয়ে তালি দিচ্ছে, কেঁদে ফেলছে, নানান কিসিমের নাটক। এবং এই নাটকগুলো শুধু বাংলাদেশে নয়, জি বাংলার একাধিক বিচারকরা করছেন। তারা আবেগে কান্দালাইছি এইরকমভাবে এমনভাবে এক্সপ্রেশন দিচ্ছেন যেন এইরকম পারফরমেন্স জীবনে তিনি দেখেননি। এবং এই অভিনয় করতে করতে মানুষের একটা অভ্যস্ততা তৈরি হয়েছে। দর্শকরা এখন এই ফাঁকি ঝুঁকিগুলো বুঝতে শিখেছেন। তাই আমি আবারও যদি আসি সুবীর নদীর এই কথাটিতে যে সমস্ত রিয়েলিটি নামে যে নাটকগুলো হচ্ছে তা বন্ধ করে দেওয়া উচিত, এর সাথে সম্পূর্ণভাবে একমত। দেখুন, রিয়েলিটি শো থেকে বেরিয়ে আসলে তার মূলত ক্যারিয়ার কেবল শুরু হয় এবং যিনি এটি বোঝেন তার ক্যারিয়ার বা তার সাফল্য আসতে থাকে। যেমন জান্নাতুল ফেরদৌস ঐশীর কথা বলবো। জান্নাতুল ফেরদৌস ঐশী কিন্তু সর্বোচ্চ মুকুট পাননি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়, তিনি সেরা 30-এর ভেতরে ছিলেন। কিন্তু বাংলাদেশে এসে সেটিকে কাজে লাগিয়ে নিজের শ্রম, মেধা, অনবরত পরিশ্রম দিয়ে এখন বর্তমানে বেশ কয়েকটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন, একাধিক কাজ করছেন, টিভিসি করছেন, মিশর এক্সট্রিমের মতো চলচ্চিত্রে নায়িকা হিসেবে সংযুক্ত হয়েছেন। এটি তার পরিশ্রম এবং সময়কে বুঝতে শিখেছেন। পাশাপাশি দেখুন এভরিল বা জেসিয়ার কথা, একই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা অন্য প্রতিযোগীদের কথা ভাবুন। তারা নানা রকম বিতর্কিত বা তারা নানান রকম অবক্ষয়ের উদাহরণ তৈরি করেছেন। ঠিক একই প্রসঙ্গে যদি আমরা আসি, অতি সম্প্রতি আমরা ট্রল করেছি যে জি বাংলা বন্ধ হয়ে গিয়েছে, সো বউ শাশুড়ির যুদ্ধ চলবে না এবং আমরা বেশ সামাজিক বা পারিবারিকভাবে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারব। একই সাথে যদি দেখি বাংলাদেশের রিয়েলিটি শো বা অন্যান্য দেশের রিয়েলিটি শোর যে আকর্ষণ, যে জনপ্রিয়তার হার, সেটি কেন পিছিয়ে আমরা? এটি হলো আমাদের আড়ম্বর নেই। রিয়েলিটি শো থেকে বিচারকরা সঠিক মেধাকে প্রকাশ করতে পারছেন না। হয়তো বিচারক নিজেই বসে ঈর্ষান্বিত হচ্ছেন সামনে থাকা কম বয়সী প্রতিযোগী থেকে। যেই বিচারকের আসনে বসে সামনে থাকা প্রতিযোগীকে হিংসা করছেন বা ঈর্ষা করছেন, ভাবছেন ও হয়তো এই সবিজে দাঁড়িয়ে গেলে আমার নিজের অবস্থানই নড়বড়ে হয়ে যাবে। এবং এক্ষেত্রে একাধিক উদাহরণ আমরা পেয়েছি। যদি বলি নোবেলের কথা, নোবেল বাংলাদেশের 2টি রিয়েলিটি শো থেকে প্রত্যাখ্যিত হয়েছে। যদিও নানান ভাষায় নানান ভঙ্গিতে অনেকে বলেন যে সরে দাঁড়িয়েছে, কিন্তু আমরা জানি, আমরা বুঝি যে কেন সরে দাঁড়ায়। ঠিক একইভাবে নোবেল কিন্তু জি বাংলা সারেগামাপায় তার নিজের প্রতিভা বিকাশ করতে পেরেছে। অন্যদিকে অবন্তী সিথির একটি ইন্টারভিউতে অফেয়ারে আমাকে বলছিল যে নোবেলকে আপাতত অর্থাৎ ফাইনাল রাউন্ডের আগ অবধি ওরা ছাড়বে না, কারণ হলো টিআরপি। অর্থাৎ এখানেও বাণিজ্য। এই বাণিজ্য শুধু জি বাংলার নয়, এই বাণিজ্য সমস্ত স্যাটেলাইটের যতগুলো রিয়েলিটি শো হয়। অর্থাৎ মানুষ কোন ইমোশনটা খাচ্ছে, কার কান্নায় বেশি ট্রল হচ্ছে, কার কথায় বেশি ইমোশন থাকছে, বিচারক অ্যাক্টিংটা ভালো করছেন, এর উপরে নির্ভর করে তার চলমান গতি। এটা যদি বিশ্বাস করেন এবং এর সাথে যদি সহমত থাকেন অবশ্যই লিখে জানান, কিংবা দ্বিমত থাকলে তার যুক্তি প্রসঙ্গে জানান। সবশেষে মোদ্দা কথা হলো, আমাদের দেশে জি বাংলা বন্ধ হোক বা না হোক, অন্যান্য চ্যানেল থাকুক বা না থাকুক, এ ধরনের রিয়েলিটি শো নামের বাণিজ্য যতদিন না বন্ধ হবে বা প্রকৃত অর্থেই রিয়েলিটি শো যতদিন না হবে, ততদিন মূলত প্রকৃত তারকা আমরা পাবো না। কারণ সবাই তো ঐশীর মতো নিজের পথটা নিজে বেছে নিতে জানেন না। নয়তো রিয়েলিটি শো হবে মূলত ভালো একটি পরিবার, ভালো একটি জামাই খুঁজে নেয়া, কিংবা খুব অল্প আয়াসে একটি ফ্ল্যাটের চাবি কিংবা গাড়ির চাবি হাঁকিয়ে নেয়ার একটি বড় ব্যবসায়িক প্ল্যাটফর্ম। প্রিয় দর্শক, ভালো থাকুন, ভালো রাখুন আপনার পাশের মানুষটিকে। আমার এই টপিক নিয়ে আপনার যদি কোনো আলোচনা বা যদি কোনো বিষয় আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস দিয়ে সঙ্গে থাকুন। দেখা হবে, কথা হবে নতুন কোনো র্যান্ডম টকে। আল্লাহ হাফেজ। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছো, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গাও ভরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গাও ভরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি।